হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমাদের এনসিইআরটিটা পুরোপুরি লাইন বাই লাইন বাংলাতে পড়ানো চলছিল। তার মধ্যে আমরা একদিন 11-এর ক্লাস দিচ্ছিলাম, একদিন 12-এর ক্লাস দিচ্ছিলাম, আর সোম থেকে শুক্রবার আমাদের ক্লাসটা চলবে। তো আজকে আমাদের ক্লাস 12-এর চ্যাপ্টার হবে, স্থির তড়িতের চ্যাপ্টারটা হবে, যেটা ফার্স্ট চ্যাপ্টার। তার যেটা 1.2, তার যে ইউনিটটা হচ্ছে 1.2 তড়িৎ আধান, যেটাকে বলা হয় ইলেকট্রিক চার্জ। আজকে আমরা সেটা নিয়ে পড়ব। তো আমরা এক এক করে লাইন বাই লাইন পড়ব এবং বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি লাইনটাতে কি দেওয়া আছে। ক্লিয়ার? তো দেখো, বলছে অ্যাম্বারকে উল, একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, অ্যাম্বারকে উল অথবা সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করলে একটি হালকা বস্তুকে আকর্ষণ করে। মানে অ্যাম্বার বলে কিছু একটা এরকম এক প্রকার আঠা, বা তুমি চিরুনি ভাবতে পারো, ধরে নাও চিরুনি। তো এরকম ধরে নাও অ্যাম্বার আছে। ওকে, এক কথায় অ্যাম্বার কিছু একটা উপাদান হবে, সেইটাকে উল হতে পারে বা সিল্ক হতে পারে, যেটাকে আমরা পশম বলে থাকি। এইটার সাহায্যে যদি আমরা ঘর্ষণ করি, তাহলে ওই অ্যাম্বারটা হালকা বস্তুকে আকর্ষণ করবে। এক্সাম্পল আমি দিই, দেখবে তোমরা আগে বা এখন হয়তো লক্ষ্য করবে, শীতের টাইমে বেশি হয়, শুষ্ক আবহাওয়ায় চিরুনি দিয়ে আমরা মাথার চুল আঁচড়ানোর পর সেই চিরুনিটা যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে আমরা নিয়ে যাই, চিরুনিটা কি হয়, কাগজের টুকরোটাকে আকর্ষণ করে, তাই তো? ঠিক তেমনি এখানে বলছে যে তুমি যদি একটা অ্যাম্বারকে উল অথবা সিল্কের মানে পশমের কাপড় দিয়ে ঘষো, তাহলে সেটা হালকা বস্তুকে আকর্ষণ করে। ক্লিয়ার? এরকম ঘটনা ঘটতে আমরা প্রায় দেখেছি। ইতিহাস অনুসারে এই তত্ত্বটি আবিষ্কারের কৃতিত্ব খ্রিস্টপূর্ব 600 সালের গ্রিসের মিলিটাস শহরের হেলসকে দেওয়া হয়। হেলস নামক একটা বিজ্ঞানী ছিলেন, তিনি এই ঘটনাটা দেখে এই তথ্যটা তিনি ডিসকভার করেছিলেন। ইলেকট্রিসিটি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ইলেকট্রন থেকে, মানে ইলেকট্রন থেকে এসছে, যার অর্থ হলো অ্যাম্বার। অর্থাৎ এই ঘটনাটা যখন ঘটতে এই থেলস ইনি দেখেছিলেন, এবং সেখান থেকেই আর কি ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে এরকম ঘটনা কেন ঘটছে তার রিজনটা জানার চেষ্টা করা হয়েছিল। তো সেখান থেকেই আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রনের মানে ইলেকট্রন সম্পর্কে একটু অবগত হয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা বলি না যে ইলেকট্রন যেটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিসিটির মানে মেন জিনিস, মানে আমরা যেখানে আধান দেখি বা যেখানে ইলেকট্রিসিটি বা যেখানেই ইলেকট্রোম্যাগনেটিক ব্যাপার স্যাপার দেখি, সেখানের মানে একদম বেসিক প্রপার্টিটা কার থাকে, ইলেকট্রনের থাকে। তো সেইটা এইরকম এসেছিল, ইতিহাসটা এখানে বলেছে। দ্যাটস নট ইম্পর্টেন্ট। দেখো, ইম্পর্টেন্ট হলে অবশ্যই আমি সেখানে মার্ক করে দেবো, এরকম গ্রিন মার্ক করে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার কি বলা হয়েছে দেখো, এরকম অনেক পদার্থ যুগলই জানা ছিল যেগুলোকে পরস্পর ঘর্ষণ করলে সেটা কি করবে, একটা অপরকে আকর্ষণ করবে। যেমন খড়, পিথবল এবং কাগজের ছোট টুকরোর মতো হালকা বস্তুকে আকর্ষণ করে নিতে পারে। তাহলে ওরা শুধুমাত্র মেনলি এখানে বোঝাতে চেয়েছে যে এমন কিছু কিছু পদার্থ আছে যার সাথে অন্য কিছু পদার্থকে ঘর্ষণ বা রাবিং করলে তারা কি করবে, অন্য একটা পদার্থকে আকর্ষণ করতে পারবে। এটাই তোমাদের এখান থেকে লার্নিং। ওকে, ওই সেই সব এখানে লেখা আছে বেসিক। তোমরা বাড়িতে নিম্নলিখিত কাজের মাধ্যমে এ ধরনের প্রভাবের অনুভব করতে পারো, মানে তোমরা বাড়িতে এক্সপেরিমেন্টালি করতে পারো। যেমন এখানে কি বলেছে দেখো, বলছে যে সাদা কাগজের কয়েকটি সরু ফালি কেটে নাও, স্ট্রিপ কেটে নাও। মানে তোমার যে বই খাতার পেজ আছে, সেই পেজগুলোকে একদম সরু 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 ফালি মানে স্ট্রিপ আকারে কেটে নাও। এগুলোকে হালকাভাবে আয়রন করে নাও, মানে ওইগুলো ধরো ছোট ছোট একদম টুকরো টুকরো কাগজের টুকরো নিয়ে সেইগুলো কেটে সেটাকে বাড়িতে যে আয়রন আছে সেই আয়রন দিয়ে আয়রন করে নাও, ইস্ত্রি করে নাও। এবার ওই কাগজের টুকরোগুলোকে টিভির পর্দা বা কম্পিউটারের মনিটরের কাছে নিয়ে যাও। মানে যেখান থেকে আমরা আর কি দেখি আর কি, আইদার টিভির ডিসপ্লের কাছে নিয়ে যাও, নইলে কম্পিউটারের মনিটরের কাছে নিয়ে যাও। তোমরা দেখবে যে টুকরোগুলো পর্দার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, মানে আকর্ষণ করছে, মানে ওই যে পর্দাগুলো
ওই কাগজের টুকরোগুলোকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নিচ্ছে, আকর্ষিত হচ্ছে। বলছে প্রকৃতপক্ষে এগুলো কিছুক্ষণ পর্দায় আটকে থাকে। ভেরি গুড। মানে তুমি যখন নিয়ে গেলে ওই কাগজের টুকরোগুলো টেনে নিল এবং কিছুক্ষণ সেখানে আকর্ষণের জন্য মানে আটকে রইল। এটা একটা এক্সপেরিমেন্ট বললো, ভালো কথা। আর একটা এক্সপেরিমেন্ট এইখানে দেখো যে পিকচারটা শো করানো হয়েছে, এইখানে একটা পিকচার শো করানো হয়েছে না, এই পিকচারের ওপরই বেস করে এক্সপেরিমেন্টটা দিয়েছে। কেমন দেখো, ফার্স্ট এখানে বলেছে যে যদি দুটি কাঁচদণ্ডকে পশমের বা রেশম, যে কোনো কিছু একটা না, আয়দার পশম বা রেশম একই কথা, যদি দুটি কাঁচদণ্ডকে পশমের কাপড় দিয়ে ঘষে পরস্পরের কাছে আনা হয় তবে এরা পরস্পরকে বিকর্ষণ করে, যেটা এখানে চিত্র 1.1 এর এ নম্বর চিত্রে দেওয়া হয়েছে। দেখো বোঝো ভালো করে, এই যে চিত্র 1.1 আর তার ফার্স্ট এ নম্বর ছবি হচ্ছে এইটা। এখানে কি ঘটেছে দেখো তো, বেসিক্যালি এইটা আমার একটা কাঁচদণ্ড যেটাকে আমার পশমের কাপড় দিয়ে রাপ করা হয়েছে, আর এদিকে আর একটা কাঁচদণ্ড সেটাকেও পশমের কাপড় দিয়ে রাপ করা হয়েছে, মানে ঘষা হয়েছে। এইবার এই যে কাঁচদণ্ডটা এখানে ঝুলছে আর এই যে কাঁচদণ্ডটা আছে, এইটা যখন এই কাঁচদণ্ডটা যখন এই কাছে এই ঝুলন্ত কাঁচদণ্ডের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এই কাঁচদণ্ড একে বিকর্ষণ করেছে, অবশ্যই ও একে বিকর্ষণ করেছে, করে এই ঝুলন্ত কাঁচদণ্ডটা দূরে সরে গেছে। এটা তোমরা ধরে নাও এক্সপেরিমেন্ট করে দেখে নিলে। দ্বিতীয় স্টেপ কি বলেছে, পশমের দুটি সুতো বা রেশমের কাপড়ের টুকরো দুটির সাহায্যে দণ্ডকে যদি আমরা ঝুলিয়ে দিই, যেগুলোকে ঘষা হয়েছিল, তারাও পরস্পরকে বিকর্ষণ করবে। মানে স্টেপটা কি হচ্ছে বোঝো। তোমাকে আমি ফার্স্ট কি দিলাম, একটা কাঁচ দণ্ড দিলাম আর পশমের কাপড়ের টুকরো দিলাম, ফার্স্টে ঘষলে, এরকম দুবার করলে। এবার কাঁচ দণ্ড দুটোকে একে অপরের কাছে আনলে, কাছে আনার ফলে কি হলো, একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে গেল। ঠিক অনুরূপ বা সেম ঘটনাটা ঘটতে তুমি দেখবে যদি পশম বা রেশমের কাপড় দুটোকেও কাছে নিয়ে যাও, ওরাও একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে। এটা আমাদের ফার্স্ট মানে কি বলবো অবজারভেশন হলো। কিন্তু ওই তাদের মধ্যে একটা কাঁচদণ্ড আর একটা পশমের কে পরস্পর আনো, পশমের কাপড়কে কাছাকাছি আনো, ওরা আবার কি করবে, আকর্ষণ করবে। তাহলে আমি ভালো করে বোঝাচ্ছি, বুঝে নাও। কাঁচদণ্ড আছে, কাঁচদণ্ডর সাথে এইভাবে কিছু রেশমের কাপড় ফার্স্টে ঘর্ষণ করা হলো। কাঁচদণ্ডকে বিকর্ষণ করছে, কিন্তু কাঁচদণ্ড পশমকে আকর্ষণ করছে, আর দুটো পশমের কাপড় আকর্ষণ করছে। মানে সেম টাইপের জিনিস একে অপরকে বিকর্ষণ করছে, আর বিপরীত মানে অপোজিট টাইপের জিনিস একে অপরকে আকর্ষণ করছে। এইটাই তো, ভালো কথা। সেকেন্ড আর একটা এক্সপেরিমেন্ট দিয়েছি, সেটা করবো, দেখা যাক। ওকে, অনুরূপভাবে দুটি প্লাস্টিক দণ্ডকে বিড়ালের লোম দিয়ে ঘষলে, ক্যাট ফার্স ইংলিশ বইতে লেখা আছে, মিলিয়ে নেবে, দুটি বিড়ালের লোম দিয়ে, ওকে, দুটি প্লাস্টিক দণ্ডকে বিড়ালের লোম দিয়ে ঘষলে এরা পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিড়ালের লোমকে আকর্ষণ করে। সেম আগের মতনই দেখো, ঘটনাটা শুধু একটুখানি পদার্থটাকে পাল্টে দেওয়া হয়েছে। কাঁচদণ্ড এবার আগে ছিল কাঁচ, এবারে বলেছি কিরকম প্লাস্টিক দণ্ড, তাকে ক্যাটস ফার অর্থাৎ বিড়ালের লোম দিয়ে ঘষা হয়েছে। ঘষার ফলে দেখা যাচ্ছে ওই রকম দুটো প্লাস্টিকের দণ্ডকে কাছাকাছি আনলে বিকর্ষণ করে সরে যাচ্ছে, কিন্তু একটা প্লাস্টিকের দণ্ড আর একটা বিড়ালের লোম একে অপরকে আকর্ষণ করছে। মানে আগের এক্সাম্পলটার মতনই, জাস্ট জিনিসটা পাল্টে দেওয়া হয়েছে। অন্যদিকে প্লাস্টিক দণ্ড কাঁচদণ্ডকে আকর্ষণ করেছে এবং পশম বা রেশমকে বিকর্ষণ করছে, যা দিয়ে কাঁচদণ্ডটা ঘষা হয়েছিল। তো কাঁচদণ্ডটি বিড়ালের লোমকে বিকর্ষণ করছে। এই কথাগুলো এবার আমরা এখানে পিকচারের মাধ্যমে বুঝবো, একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে। দেখো এইখানে সিল্কের সুতো আছে, এখানেও সিল্কের সুতো, এখানেও সিল্কের সুতো দিয়ে ফার্স্টে কাঁচদণ্ডকে ঝুলিয়ে রাখা হয়েছে, তারপর দেখো প্লাস্টিক দণ্ডকে ঝুলিয়ে রাখা হয়েছে, তারপর কাঁচদণ্ডকে ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে ফার্স্টেরটা তো আমি বুঝিয়ে দিলাম। দ্বিতীয়টা দেখো,
দ্বিতীয়টাতে কি বলেছে, এই যে প্লাস্টিকের দণ্ড যেটা ঝুলন্ত অবস্থায় আছে, এটা কি দিয়ে ঘষা হয়েছিল? বিড়ালের লোম দিয়ে ঘষা হয়েছিল, ক্যাটস ফার। তো এই যে প্লাস্টিকটা, তার কাছে যদি অনুরূপ আর একটা বিড়ালের লোম দিয়ে ঘষা প্লাস্টিকের দণ্ড আনা হয়, তাহলে এই ওকে ঠেলবে, তাহলে একে অপরের থেকে দূরে চলে যাবে, এটাও বিকর্ষণ করবে, দ্যাটস অল। কিন্তু দেখা যাবে একটা প্লাস্টিকের দণ্ড আর একটা কাঁচ দণ্ডকে কি করবে? এই যে একটা প্লাস্টিকের দণ্ড আর একটা কাঁচ দণ্ডকে আকর্ষণ করবে। তার মানে ঘটনাটা কেমন হচ্ছে বলতো? প্লাস্টিকের দণ্ডটাই কখনো কাউকে ঠেলে দিচ্ছে, প্লাস্টিকের জিনিসকে ঠেলে দিচ্ছে, আবার কখনো কাঁচ দণ্ডকে টেনে নিচ্ছে। তার মানে এখান থেকে তুমি দুটো জিনিস ভালো মতো বুঝে নিয়েছো, যখন কোনো বস্তুর সাথে কোনো বস্তুর ঘর্ষণ করা হয়, আর ঘর্ষণ করার ফলে সেই বস্তুটা কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এরকম ঘটনা দেখো, তুমি দুরকম জিনিস বুঝবে। যদি ঘর্ষণের ফলে দুটো বস্তুতে সমজাতীয় আধান তৈরি হয়, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে। যেমন এই ছবিতে দেখো, আমি জুম করিয়ে দিচ্ছি, এই কাঁচদণ্ডের সাথে এই কাঁচদণ্ড কেন বিকর্ষণ করছে? কারণ কাঁচদণ্ডতে পজিটিভ পজিটিভ পজিটিভ, এতেও পজিটিভ 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 চার্জ এসেছিল, একই চার্জ, সেম কাইন্ডের চার্জ, সেই জন্য বিকর্ষণ করেছে। কিন্তু প্লাস্টিকের দণ্ডেও সেম, দুটোই সেম কাইন্ডের চার্জ, ওই জন্য একে অপরকে বিকর্ষণ করেছে। সিল্ক, এইবার দেখো, কাঁচ দণ্ড এখানে প্লাস আর প্লাস্টিক দণ্ড এখানে মাইনাস, তাহলে একে অপরকে আকর্ষণ করেছে। তাহলে তোমরা এই এক্সপেরিমেন্ট থেকে কি শিখলে? যদি ফ্রিকশনের পর মানে ঘর্ষণের পর এরকম ঘটে যে সমজাতীয় চার্জ তৈরি হয়ে যায় দুটো আলাদা আলাদা বস্তুতে, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করে। আর যদি বিপরীত জাতীয় চার্জ থাকে, একে অপরকে আকর্ষণ করে। ক্লিয়ার? ওকে, এতটা তো গেল। এবার কি বলছে? যদি একটি প্লাস্টিক দণ্ডকে পশম দিয়ে ঘষে রেশম বা নাইলনের সুতো দিয়ে ঝোলানো দুটি পিত বলকে স্পর্শ করানো হয়, বর্তমানে আমরা পলিস্টাইরিন বল ব্যবহার করতে পারি, যে কোনো পিত বল বা পলিস্টাইরিন বলকে ব্যবহার করে, তবে বলগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এবং এটা পিকচার আছে আমি বুঝিয়ে দিচ্ছি, এবং এরা দণ্ডটি দ্বারাও বিকর্ষিত হয়। পিত বলগুলোকে রেশম দিয়ে ঘষা, কাঁচ দণ্ড দিয়ে স্পর্শ করানো হলেও অনুরূপ প্রভাব দেখা যায়। ওকে, একটি নাটকীয় পর্যবেক্ষণ হলো এই যে কাঁচদণ্ড দ্বারা স্পর্শ করানো একটি পিতবল আর প্লাস্টিক দণ্ড দ্বারা স্পর্শ করানো অন্য একটি পিতবলকে আকর্ষণ করছে। আচ্ছা, আরেকটা এক্সপেরিমেন্ট ওরা কেমন করেছে দেখো, বোঝো ভালো করে। এইখানে এইগুলো সব পিতবল ঝোলানো আছে। প্রথম অবস্থাতে এরা এরকম ভাবে ঝোলানো ছিল, এরকম ভাবে অ্যাঙ্গেল করে না, প্রথম অবস্থাতে পিতবল দুটো কাছাকাছি ঝোলানো ছিল। ওকে, এবার এই পিত বলে ধরে নাও প্লাস্টিক, এই যে এখানে প্লাস্টিক কিরকম চার্জ হয়ে গেছিল, ফ্রিকশনের পর নেগেটিভ, প্লাস্টিক দণ্ডটা এই পিত বল আর এই পিত বলকে শুরুতে স্পর্শ করানো হয়েছিল, আর যখনই না একটা প্লাস্টিক চার্জ মানে আহিত প্লাস্টিক দণ্ডকে আরেকটা পিত বলের সাথে তুমি পিত বলের সাথে টাচ করবে, তখন কি হবে? ওই প্লাস্টিক দণ্ডের যে আধান বা চার্জ আছে না, সেটা পিত বলে ট্রান্সফার হয়ে যাবে, মানে স্থানান্তর হবে। পিত বলও কেমন হবে? চার্জ হয়ে যাবে। তাহলে যদি এই দুটো পিত বলকে তুমি প্লাস্টিক দণ্ড দিয়ে এই কেসে লাগাও, তাহলে প্লাস্টিক থেকে নেগেটিভ চলে গিয়ে এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। আর যেহেতু এরা দুজনের সমজাতীয় আধান, তাহলে কি শেখালাম? একে অপরকে বিকর্ষণ করে দূরে চলে যাবে, রাইট? আর এক্ষেত্রেও সেম, ওই পিত বলকে তুমি যদি কাঁচ দণ্ড দিয়ে টাচ করো, তাহলে কাঁচ দণ্ডের পজিটিভ চার্জ এতেও থাকবে, হয়ে যাবে, এও পজিটিভ হবে, এও পজিটিভ হবে, সেম কাইন্ড অফ চার্জ হবে, তাহলে ওরা একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে, রাইট? কি, তাই তো? এই নাটকীয় যে এক্সাম্পলটা, ওটা আসলে কিছু নয়, তুমি একটা পিট বলকে প্লাস্টিক দিয়ে টাচ করাবে, তাহলে এই পিট বলটা কিরকম হবে? নেগেটিভ চার্জ হবে। আর আরেকটা পিট বলকে তুমি পজিটিভ দিয়ে চার্জ, মানে প্লাস্টিক দিয়ে কাঁচ দিয়ে টাচ করাবে, তাহলে এটা পজিটিভ হবে। আর যেহেতু ওরা সেম টাইপের চার্জ, সরি, যেহেতু এখান থেকে নেগেটিভ হচ্ছে আর এখান থেকে পজিটিভ হচ্ছে, তাহলে ওরা একে অপরকে অ্যাট্রাক্ট করে কাছে চলে আসবে, আকর্ষণ করে কাছে চলে আসবে, বিকজ ওরা অপোজিট চার্জ। সো এই জিনিসটাই না এখানে ভালো করে মার্ক করে দেওয়া আছে, এতক্ষণ পর তোমাকে এই আমি মার্ক করছি, এটাই পড়তে হবে, এত এগুলো গল্প পড়ার দরকার নেই, জাস্ট বুঝে নিলে হবে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। যারা ইংলিশ বই থেকে দেখছো, ওখানে লিখবে সেম কাইন্ড অফ চার্জ অ্যাট্রাক্ট করছে, আর অপোজিট কাইন্ড অফ সেম কাইন্ড অফ চার্জ রিপাল করছে, মানে বিকর্ষণ করছে, আর অপোজিট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে?
তাহলে এতটা আমরা বুঝে নিলাম। ওকে, নেক্সট আমরা এই জিনিসগুলো কেন কেউ পজিটিভ চার্জ হচ্ছে, কেন কেউ নেগেটিভ চার্জ হচ্ছে, এইবার এগুলো আমরা পড়বো। দেখো, বলছে যে আপাত দৃষ্টিতে এইসব সরল তথ্যগুলো বহু বছরের প্রচেষ্টা এবং সতর্কিত পরীক্ষা এবং এদের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এটা অবভিয়াসলি দেখো, আমাদের কাছে না আজকের দিনে দাঁড়িয়ে এইগুলো খুব ইজি মনে হচ্ছে, কিন্তু আজ থেকে বহু বছর আগে যখন এইসব কিছুই জানা ছিল না, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই ডিসকভার বা ভাবতে বা পর্যবেক্ষণ করতে অনেক প্রচেষ্টা, অনেক ধৈর্য, অনেক সতর্কতার সাথে সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা করেছে। ওকে, মানে এটা খুব সহজেই আমরা জেনে গিয়েছি এরকম ভাববে না। তো বিভিন্ন বিজ্ঞানীদের সযত্ন অধ্যয়নের পর, মানে অনেক যত্ন করে তারা এইসবগুলো অধ্যয়নের পর একটা ধারণায় উপনীত হওয়া গেছে, মানে একটা সিদ্ধান্ত ওনারা করেছেন। বলছে মাত্র দু ধরনের সত্তা রয়েছে যাদের তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ বলা হয়ে থাকে। দেখো, এটাও ইম্পর্টেন্ট লাইন, আমি করে দিচ্ছি। মাত্র দু ধরনের সত্তা রয়েছে যাদের ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান বলি। এক্সাম্পল আমি তোমাদের বোঝালাম, যেমন কাঁচ বা প্লাস্টিকের দণ্ড, রেশম, পশম, এইসব পিতবলগুলি তড়িদায়িত হয়েছে। দেখো, তড়িদায়িত এই যে শব্দটা, এটাও একটা ইম্পর্টেন্ট ইলেকট্রিফিকেশন, সরি, তড়িদায়িত হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। তড়িদায়িত কখন হয় মানুষ, কোনো বস্তু তড়িদায়িত কেন হয়? এখানে যতটা আমরা পড়েছি, তড়িদায়িত করার অনেক স্টেপ আছে, বাট এখানে এতটুকুনি যতটা পড়েছি, এখান থেকে তড়িদায়িত হওয়ার কথাটা কি, যখন একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে ফ্রিকশন বা ঘর্ষণ করানো হয়, তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যায়। তাহলে যে বস্তু থেকে যে বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সে ধনাত্মক আধানে আহিত হয়ে যায়, তড়িদায়িত হয়ে যায়, আর যে ইলেকট্রনটা গ্রহণ করেছে সে ঋণাত্মক আধানে আহিত হয়ে যায়, কারণ তাতে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে, সেই জন্য নেগেটিভ চার্জ হয়ে যায়। আর যে ছেড়ে দিচ্ছে তাতে ইলেকট্রনের পরিমাণ কমে গেছে, সেই জন্য সে পজিটিভ চার্জ হয়েছে। সেটাই এখানে বলেছে। দেখো, ঘর্ষণের ফলে, মানে এরা আধান লাভ কিভাবে করছে, ঘর্ষণের ফলে এগুলো তড়িৎ আধান লাভ করে, মানে ওই বস্তুগুলো। পিত বলের পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই তড়িদাহিতকরণ ইংলিশে এটাকে আমরা বলি ইলেকট্রিফিকেশন, দু ধরনের হয় এবং আমরা দেখতে পাই, দেখো, তড়িদাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন দু ধরনের হয়, রাইট? এবং আমরা দেখতে পাই ইলেকট্রিফিকেশন করার পর সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করছে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করছে। এতটা কি ক্লিয়ার আছে? যেটা আমি অলরেডি ওখানে মার্ক করে দিয়েছি। তার মানে ফ্রিকশন ঘটালে ঘটবে কি, ইলেকট্রিফিকেশন হবে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার করে দেবে। যে ট্রান্সফার করে দিচ্ছে সে নিজে পজিটিভ চার্জ হয়ে যাবে, আর যে নিচ্ছে সে নেগেটিভ চার্জ হয়ে যাবে। পরীক্ষায় এটাও প্রদর্শিত হয়েছে যে দণ্ডটিকে পিত বলের সংস্পর্শে আনলে আধান দণ্ড থেকে পিত বলে স্থানান্তরিত হয়। ডেফিনেটলি, তাই তো বললাম। এটা এটা বলা যায় যে স্পর্শের সাহায্যে, তাহলে কিসের সাহায্যে, স্পর্শের সাহায্যে পিত বলগুলো তড়িদায়িত হয়েছে। তড়িদায়িত মানে কি, ইলেকট্রিফাইড অর চার্জড হয়েছে। এই ধর্মটি দু ধরনের আধানকে পৃথক করে, যে ধর্মটি দু ধরনের আধানকে পৃথক করে তাকে আমরা বলি আধানের মেরুবর্তিতা বা পোলারিটি। বুঝে নাও। তার মানে আমরা যদি কোনো একটা চার্জ বডি নিই, যেটা এখানে বোঝাচ্ছে আমাদের, আমরা যদি কোনো একটা চার্জ বডি নিই, সেই চার্জ বডি আরেকটা যদি নিউট্রাল বা আনচার্জ, যার মধ্যে কোনো আধান নেই, তার সংস্পর্শে আনি, তাহলে সেই বডিটাও তড়িদায়িত, মানে কি, হয় ইলেকট্রিফাইড বা সেটাকে চার্জডও বলা যেতে পারে, মানে আহিত বা তড়িদায়িত করা সম্ভব। আর যে ধর্মটি দু ধরনের আধানকে পৃথক করে তাকে আমরা বলি আধানের মেরুবর্তিতা বা পোলারিটি। মেরুবর্তিতা, পোলারিটি কি কি দু ধরনের হতে পারে, যেটা আমি একটু আগে বোঝালাম। যদি কোনো বস্তু ইলেকট্রন ছেড়ে দেয়, রিমুভ করে, তাহলে তার মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি হয়ে যায়, তাহলে সে হয়ে যায় পজিটিভ চার্জ। আর যদি কোনো ইলেকট্রন কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তাতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তখন সে হয়ে যায় নেগেটিভ চার্জ। অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় ধনাত্মক আধানে আহিত, পজিটিভ চার্জ হয়ে গেছে, আর এটাকে বলা হয় ঋণাত্মক আধানে আহিত, নেগেটিভ চার্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সট প্যারা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে
বস্ত্র দিয়ে যখন একটি কাঁচদণ্ডকে ঘষা হয়, আগেই ঘষা হয়েছিল রেশমের বস্ত্র দিয়ে, তখন দণ্ডটি এক ধরনের আধান এবং রেশম বস্ত্রটি দ্বিতীয় ধরনের আধান অর্জন করে। দেখো এই কথাটা আমি অলরেডি এতক্ষণই বোঝাচ্ছিলাম। যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর মধ্যে ঘর্ষণ হবে না, তখন কেউ একজন ইলেকট্রন ছেড়ে দেবে, যার ইলেকট্রন প্রবণতা বেশি সে টেনে নেবে অ্যাকচুয়ালি, আর যার কম সে ছেড়ে দেবে। কেউ একজন ইলেকট্রন টেনে নেবে নিজেতে, আর কেউ একজন ছেড়ে দেবে। একই ঘটনা একসাথে ঘটবে। তাহলে কি হবে তখন, মানে যখন এইখানে এক্সাম্পলটা দিয়েছে আর কি, রেশমের বস্ত্র দিয়ে যখন একটি কাঁচদণ্ডকে ঘষা হয় তখন দণ্ডটি এক ধরনের আধান এবং রেশম বস্ত্রটি দ্বিতীয় ধরনের আধান অর্জন করে। এটি যে কোনো বস্তু জোড়ার জন্যই সত্য, মানে যে কোনো দুটো বস্তুর সাথে যদি ঘর্ষণ করা হয় তাহলে এই ঘটনাটা ঘটবেই। এখন যে রেশমটা দিয়ে কাঁচদণ্ডকে ঘষা হয়েছিল সেটিকে দণ্ডের সংস্পর্শে আনা হলে এরা পরস্পরকে আর আকর্ষণ করে না। মানে কি, এখন রেশমটি দিয়ে কাঁচদণ্ডকে ঘষা হয়েছিল, যে রেশমটা দিয়ে কাঁচদণ্ডকে ঘষা হয়েছিল সেটি দণ্ডটির স্পর্শে আনলে এরা পরস্পরকে আর আকর্ষণ করে না। কেন করবে? করার উচিত না। কারণ একবার যখন ঘর্ষণ করেছো, কেউ না কেউ ইলেকট্রন ছেড়েছে, কেউ না কেউ ইলেকট্রন নিয়েছে, তাহলে ওদের মধ্যে বিপরীত জাতীয় আধান চলে এসছে। তাহলে ওদের মধ্যে যদি স্পর্শ করাও তাহলে ডেফিনেটলি ওরা একে অপরকে বিকর্ষণ করবে, কারণ অপোজিট আধান মানে অপোজিট চার্জ। আর এই যে আমি শুরুতেই বলে দিয়েছি, সমজাতীয় আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি বলছে। এরা অন্য কোনো, সরি এক মিনিট, এরা অন্য কোনো হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, যেমনটা আহিত অবস্থায় করত। এভাবে যখন আহিত বস্তুদের পরস্পরের সংস্পর্শে আনা হয় তখন এরা ঘর্ষণে অর্জিত আধান হারিয়ে ফেলে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও, আমি এখানে মার্ক করে দিচ্ছি। যখন আহিত বস্তুদের পরস্পরের স্পর্শে আনা হয় তখন এরা ঘর্ষণে অর্জিত আধান হারিয়ে ফেলে। মানে জিনিসটা আমি বোঝাই, দেখো সাপোজ ধরে নাও এটা আমার একটা, মানে কি বলবো, কাঁচ রড, গ্লাস, কাঁচদণ্ড, আর এরকম একটা সিল্ক আছে। তো ফার্স্টে এদের মধ্যে ফ্রিকশন হয়েছে, ফ্রিকশন হওয়ার ফলে এ প্লাস চার্জ হয়ে গেছে, মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন কার মধ্যে ছেড়ে দিয়েছে? অনেকগুলো ইলেকট্রন ছেড়েছে, বাট আমি এখানে 2-3টা দেখাচ্ছি। এই সিল্কের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সিল্ক ইলেকট্রন গ্রহণ করে সিল্ক নিজে কি হয়ে গেছে? নেগেটিভ চার্জ হয়ে গেছে। তাহলে এই অবস্থায় এরা কি আহিত হয়েছে? প্রথম বস্তুটা কি পজিটিভ চার্জ হয়েছে, মানে কাঁচদণ্ডটা, আর সিল্কটা কি নেগেটিভ চার্জ হয়েছে। এই অবস্থায় কাঁচদণ্ড কিন্তু অন্য কোনো পাতলা কাগজের টুকরোকে আকর্ষণ করে নেবে, সিল্কও করে নেবে, এইসব ঘটনা ঘটে। এবার সেকেন্ড স্টেপ বলছে যে এই কাঁচদণ্ডটা যেটা ছিল সেই কাঁচদণ্ডর সাথে সিল্কটাকে একবার তুমি স্পর্শ করিয়ে দাও, টাচ করিয়ে দাও। তাহলে টাচ করিয়ে দিলে কি হবে? এর মধ্যে যে প্লাস আর এর মধ্যে যে মাইনাস গুলো ছিল না, এরা একে অপরকে তো আকর্ষণ করবে, কারণ বিপরীত জাতীয়। তাহলে আকর্ষণ করে এরা একে অপরের সাথে রিকম্বাইন, মানে মিলেমিশে গিয়ে আবার এরা নিউট্রাল হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি নিউট্রাল, বাংলাতে বলা হয় নিস্তরিত। নিস্তরিত, ঠিক আছে, নিউট্রাল হয়ে যাবে। তাহলে নিউট্রাল হয়ে গেলে কি হবে? এরা আগের মতো অবস্থায় চলে গেল, তখন তারা আর কোন রকম আকর্ষণ বিকর্ষণ কাউকে করতে পারবে না। ক্লিয়ার? তার মানে আহিত বস্তুদের পরস্পরের স্পর্শে আনা হলে এরা ঘর্ষণের জন্য যে আধান সঞ্চয় হয়েছিল এদের মধ্যে, সেটা এরা কি করে? হারিয়ে ফেলে। তাহলে এসব পর্যবেক্ষণ থেকে তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো? এখান থেকে এটাই বোঝায় যে বস্তুগুলো কি বলছে, দেখো নেক্সট, বস্তুগুলো দ্বারা অর্জিত বিপরীত আধানগুলো পরস্পরের প্রভাবকে প্রশমিত বা নকাচ করে দেয়। মানে কি? নিউট্রাল করে দেয়, যেটা অলরেডি আমি তোমাদের এক্ষুনি বুঝিয়েও দিলাম যে এই যে এরকম কেস ঘটলে এই যে বিপরীত আধানে আহিত বস্তুগুলো একে অপরের প্রভাবকে কি নিউট্রাল করে দিয়ে নিস্তরিত অবস্থায় এরা চলে আসে। এটা দেখতে হবে। এটি বোঝায় যে বস্তুগুলো দ্বারা অর্জিত বিপরীত আধানগুলো পরস্পরের প্রভাবকে প্রশমিত বা নকাচ করে দেয়। ক্লিয়ার? এই জন্যই আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বললো? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটা আমেরিকান সায়েন্টিস্ট আধানগুলোকে ধনাত্মক আর ঋণাত্মক হিসাবে নামাঙ্কিত করেন, মানে নামকরণ করেন। মানে অনেকটা এমন হয় না যে +5
আর যদি -5 আনি তাহলে ওটা একে অপরের সাথে যোগ বা যোগ একসাথে করে দিলে কি হবে, +5 -5 0 করে দেবে। সেই জন্যই যেহেতু এই যে ঘটনাটা তোমরা দেখলে যে প্রথমে ফ্রিকশনের জন্য আধান উৎপন্ন হলো, চার্জড হলো, কিন্তু তাদের সংস্পর্শ ঘটানোর জন্য সেই চার্জগুলো একে অপরের সাথে রিকম্বাইন করে কি হয়ে গেল, নিস্তরিত হয়ে গেল। ঠিক ওই কনসেপ্টটা মাথায় রেখেই এই যে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আধানগুলোকে ধনাত্মক আর ঋণাত্মক হিসাবে নামাঙ্কিত করে দেন। মানে একজন যে আধান, যে ইলেকট্রন ছেড়ে দেবে ঘর্ষণের সময়, সে ধনাত্মক আধানে আহিত, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে ঋণাত্মক আধানে আহিত হবে। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, আমরা জানি যে একটি ধনাত্মক সংখ্যাকে সমমানের একটি ঋণাত্মক সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফলটি 0 হয়। ওই যে বুঝিয়ে দিলাম অলরেডি, এই যে একটা ধনাত্মককে ততটা মানেরই ঋণাত্মকের সাথে যোগ করলে যোগফল 0 হয়। এইটি আধানগুলো ধনাত্মক ও ঋণাত্মক নামকরণের তত্ত্ব হতে পারে। ক্লিয়ার? এই বুঝিয়ে দিলাম। প্রচলিত রীতি অনুযায়ী কাঁচদণ্ডের বা বেড়ালের লোমের আধানকে ধনাত্মক এবং প্লাস্টিক বা রেশমের আধানকে ঋণাত্মক হিসাবে ধরা যায়। মানে যে এক্সাম্পল গুলো দেওয়া হলো না, ও দুটো এক্সাম্পল, কাঁচদণ্ড রেশম আর প্লাস্টিক আর বিড়ালের লোম, ক্যাটস ফার। তো প্রচলিত রীতি অনুযায়ী কোনটা কি মানা হয়, এখানে আমি মার্ক করে দিচ্ছি। সরি, এই যে প্রচলিত রীতি অনুযায়ী কাঁচদণ্ড বা বেড়ালের লোমের আধানকে ধনাত্মক ধরি আমরা। মানে কি, কাঁচদণ্ড আর ক্যাটস ফারকে পজিটিভ চার্জ, কারণ এরা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর প্লাস্টিক, 1 মিনিট, প্লাস্টিক বা রেশমের আধানকে ঋণাত্মক হিসাবে আমরা ধরবো, কারণ এরা প্লাস্টিক আর রেশম এরা ইলেকট্রনকে কনজাম মানে নিজেকে টেনে নিয়েছে নিজের দিকে, সেই জন্য এরা নেগেটিভ। একটি বস্তুতে তড়িতাদান থাকলেই বলা হয় যে এটি তড়িতায়িত। এটা তো অলরেডি বুঝিয়ে দিলাম যে কোনো বস্তুতে, সিম্পলি কোনো বস্তুতে যদি আমি চার্জ দেখি তাহলে আমি বলতে পারবো সেই বস্তুটা কিরকম, তড়িতায়িত, ইলেকট্রিফাইড বা চার্জড। এটিতে কোনো আধান না থাকলে তবে এটি নিরপেক্ষ বলা হবে। তার মানে কোনো বস্তুতে যদি চার্জ না থাকে তাহলে সেটা কিরকম হয়ে যাবে, নিরপেক্ষ, বা ইংলিশে বলা হয় নিউট্রাল। তাহলে ডেফিনেটলি যেটা বুঝলাম, ধরে নাও এখানে একটা বডি আছে, এই বডিতে কিছু প্লাস চার্জ আছে। ওকে, দেখো প্লাস চার্জ মানে কি, ঘাটতি। কিসের ঘাটতি? ইলেকট্রনের ঘাটতি। কোনো বস্তুতে যদি ইলেকট্রন কম থাকে, ইলেকট্রনের ঘাটতি হয়, তাহলে সেটা হয়ে যায় পজিটিভলি চার্জ বডি। অনুরূপভাবে এরকম একটা বস্তু আছে, তাতে যদি ইলেকট্রনের অধিক্য চলে আসে, মানে ইলেকট্রনের অধিক্য, তাহলে সেটা হয়ে যায় নেগেটিভলি চার্জ বডি। আর কোন একটা বডি, তাতে যদি কোনো রকম মানে এক্সট্রা, আমি কি বলছি দেখো, কোনো রকম এক্সট্রা লিখে দিচ্ছে এখানে, এক্সট্রা চার্জ 0 এরকম যদি থাকে, মানে কোনো বস্তুতে যদি অতিরিক্ত, এগুলো সব কিন্তু অতিরিক্ত, মানে আমি এখানে যে কটা এক্সাম্পল দিচ্ছি এটা বা এটা, এগুলো সব অতিরিক্ত। যদি এক্সট্রা চার্জ না থাকে তাহলে এই বস্তুটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, নিউট্রাল বডি। নিউট্রাল বডি, আর বাংলাতে সেটাকে বলা হয় এই যে তড়িৎ নিরপেক্ষ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদেরকে এখানে না একটা ইন্টারেস্টিং মানে ঘটনার সাথে তোমাদের এখানে পরিচয় হবে। মানে তোমরা যে এখন পড়ছো না ফার্স্ট চ্যাপ্টারটা 12-এর, পরবর্তীকালে 12-এর তৃতীয় চতুর্থ চ্যাপ্টারে যখন পড়বে, সেই চ্যাপ্টারের সাথে এখনকার চ্যাপ্টারের কি রিলেশন আছে সেটা এখানে বলবে। আর এখানে একটা মানে অ্যাকচুয়ালি পড়াশোনার থেকে বেশি এই যে প্যারাটা, এই প্যারাটাতে একটা গল্প শোনা মানে বোঝানো হবে। এই গল্পটা পড়ে তুমি বুঝতে পারবে যে কিভাবে ইলেকট্রিসিটির মানে ইলেকট্রিসিটি বলো বা ইলেকট্রোম্যাগনেটিজম বলো, এই জিনিসটা কিভাবে ডেভেলপড হয়েছে, একটা অপরের সাথে কিভাবে সম্পর্কিত হয়েছে, সেটা এখানে বুঝিয়েছে। তো দেখো বলছে, প্রাচীনকালে তড়িৎ এবং চৌম্বকত্বকে পৃথক বিষয় হিসাবে বিবেচনা করা হতো। দেখবে চুম্বকের ব্যাপারটা জানো তো, লোহাকে চৌম্বকত্ব মানে চুম্বক দিলে সেটা আকর্ষণ করে। তো প্রাচীনকালে, এখন তো সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে, কিন্তু অনেক অতীতে প্রাচীনকালে মানে তড়িৎ ব্যাপারটা আর চুম্বক ব্যাপারটাকে আলাদা আলাদা ঘটনা বলে বিজ্ঞানীরা ভাবতেন। তড়িৎ বিদ্যায় কাঁচদণ্ড, বিড়ালের লোম, ব্যাটারি, বিদ্যুৎ ঝলক মানে যেটা বজ্রপাত, থান্ডার হয়, প্রভৃতির আধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আর অন্যদিকে চৌম্বকত্ব কি হয়, অন্যদিকে মানে চুম্বকের ক্ষেত্রে কি হয়, চুম্বকত্ব, চুম্বক, লোহার কুচি, কম্পাস শলাকা এইসব নিয়ে আলোচনা করায়, ওদের মধ্যে কিরম রিলেশন আছে সব আলোচনা করায়। এবার 1820 খ্রিস্টাব্দে ড্যানিশ বিজ্ঞানী ওরস্টেড, নাম কিটা নিশ্চয়ই ক্লাস 10 এই নামটা তোমরা পড়েছো, ওরস্টেড, উনি দেখিয়ে দেন, মানে উনি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেন একটি কম্পাস শলাকার কাছে একটি পরিবাহী তার রেখে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে শলাকাটির বিক্ষেপণ ঘটে। মানে ব্যাপারটা এরম ভাবে এরম একটা তার আছে, সেই তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তার পাশে এরকম একটা তড়িৎ শলাকা রাখা আছে, চুম্বক শলাকা। তো হঠাৎই যখন এর মধ্যে তার যাচ্ছে, এই চুম্বক শলাকাটা আইদার এইদিকে বা এদিকে মানে একটা বিক্ষেপণ ঘটতে দেখা যাচ্ছে। এবার উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো, কোনো রকম কানেকশন নেই, এরকম একটা চুম্বক, এটা হচ্ছে চুম্বক, চুম্বক আছে, চুম্বকটা তো তখনই নড়বে যখন চুম্বকের আশপাশে আরেকটা চুম্বক আসবে, রাইট? কিন্তু উনি দেখছেন যে এই তারটা ওর পাশে আছে, তার মধ্যে যতক্ষণ কারেন্ট পাঠাচ্ছি, যতক্ষণ কারেন্ট চলছে এর মধ্যে বিক্ষেপ ঘটছে, আর যেই এর মধ্যে কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে কোনো বিক্ষেপণ হচ্ছে না। তাহলে সেইখান থেকে উনি একটা সিদ্ধান্তে আসতে পারলেন, সেটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। একটি কম্পাস শলাকার কাছ থেকে একটি পরিবাহী তার রেখে দিলে সেই তারের মধ্যে যতক্ষণ তড়িৎ প্রবাহ করা হবে শলাকাটির ততক্ষণ নড়তে থাকবে, মানে বিক্ষেপণ হতে থাকবে। অ্যাম্পিয়ার এবং ফ্যারাডে, এনারাও দুটো সায়েন্টিস্ট, ওকে, অ্যাম্পিয়ার এবং ফ্যারাডে এই পর্যবেক্ষণকে এই বলে সমর্থন করেন যে গতিশীল তড়িতাধান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে এবং গতিশীল চুম্বক তৈরি করে বা সৃষ্টি করে। দেখো আমি যখন 12-এর ইন্ট্রোডাকশন ক্লাসটা, মানে এর আগের ক্লাসটা তোমাদের করালাম, ওখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আধান মানে চার্জ যখন রেস্টে থাকে তখন সে নর্মাল স্থির তড়িৎ উৎপন্ন করে, আধান যখন গতিশীল ভাবে চলে, সমবেগে চলে, তখন সে চুম্বক উৎপন্ন করে, চৌম্বক ক্ষেত্র, আর স্থির আধান তড়িৎ ক্ষেত্র। আর যদি কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয় তাহলে সে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র, মানে সে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, এগুলো বুঝিয়েছিলাম। তো অ্যাম্পিয়ার এবং ফ্যারাডে এই দুটি সায়েন্টিস্ট, উনি এই ঘটনাটা পর্যবেক্ষণ করে উনি মোটামুটি সমর্থন করেন যে যদি কোথাও দেখো তোমরা, আমি এটা মার্ক করছি, দেখো এখানেও মার্ক করতে ভুলে গেলাম, এগুলো তো সব ঠিকই আছে, ওনারা কি পর্যবেক্ষণ করেছিলেন, গতিশীল তড়িতাধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং গতিশীল চুম্বক তড়িৎ সৃষ্টি করে। মানে ব্যাপারটা ওনারা বলছেন যে তারের মধ্যে দিয়ে যখন আধান গতিশীল আছে না, তখন সেটা একটা গতিশীল চুম্বকের মতো ব্যাপারটা মানে উৎপন্ন হয়ে যাচ্ছে, আর সেই গতিশীল চুম্বক নাকি চুম্বক তড়িৎ সৃষ্টি করে। তো ওনারা মোটামুটি এটা ভেবেছিলেন। তড়িৎ এবং চুম্বকত্বের সমন্বয় সাধনটি সম্ভব হয়েছিল যখন স্কটিশ পদার্থবিদ ম্যাক্সওয়েল এবং ডাচ পদার্থবিদ লরেঞ্জ এক তত্ত্ব উপস্থাপন করে দেখান যে এই দুটি বিষয়ই পরস্পরের ওপর নির্ভরশীল। কি? তড়িৎ আর চৌম্বকত্বের সমন্বয় সাধন। মানে টেকনিক্যালি না, আগে প্রাচীনকালে বিজ্ঞানীরা এরম ভাবতো যে স্থির তড়িৎ আর চুম্বকত্ব দুটো আলাদা জিনিস, কিন্তু এক্স্যাক্টলি যত দিনে সায়েন্স এগিয়েছে পরবর্তীকালে বোঝাও গেছে, জানাও গেছে, না, স্থির তড়িৎ আর চুম্বকত্ব দুটো একে অপরের মানে একটা কয়েনের এপিটোপিট, হেড টেল, এরম একটা ব্যাপার, মানে এর সাথে ও সম্পর্কিত আর ওর সাথে এও সম্পর্কিত। সেটা পরবর্তীকালে কোন কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভবপর হয়েছিল, স্কটিশ বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং ডাচ পদার্থবিদ লরেঞ্জ। তোমরা পরে 4-5 নম্বর চ্যাপ্টার এনসিইআরটি ক্লাস 12-এ দেখবে, সেখানে আমরা লরেঞ্জ বা লেঞ্জের সূত্র পড়বো, ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলো পড়বো। সেখান থেকে আমরা লিঙ্ক পাবো যে অ্যাকচুয়ালি চুম্বকত্ব আর তড়িৎ এরা কানেক্টেড বিষয়, মানে এরা আলাদা কোনো ব্রাঞ্চ না, ফিজিক্সের একই ব্রাঞ্চ। আচ্ছা, একে এই যে এসবের উপর নির্ভর করে, ঠিক আছে, একে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বলা হয়। ক্লিয়ার? আমাদের চারপাশের ঘটমান অধিকাংশ বিষয়গুলি তড়িৎ চুম্বকত্বের আলোকে বর্ণনা করা যায়। মানে আমাদের আশপাশে ম্যাক্সিমাম যেসব ঘটনা ঘটছে সেইগুলো তড়িৎ চুম্বকীয় ফান্ডামেন্ট প্রিন্সিপালের ওপরেই ঘটছে। বস্তুত ঘর্ষণ, পদার্থ সংবদ্ধকারী পরমাণুগুলোর মধ্যে ক্রিয়াশীল রাসায়নিক বল, এমনকি সজীব জীবকোষে ঘটমান প্রক্রিয়াগুলোর ব্যাখ্যাকারী বলের মতো যেসব বল নিয়ে আমরা ভাবতে পারি, তাদের প্রত্যেকটির মূলেই রয়েছে তড়িৎচুম্বকীয় বল। প্রাকৃতিক মৌলিক বলগুলোর
একটি হলো তড়িৎচুম্বকীয় বল। মানে এখানে বলা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে আশপাশে যা কিছু আমরা দেখছি, ঘর্ষণ হতে পারে। কি কি জিনিস বলেছে দেখো, ঘর্ষণ হতে পারে, পরমাণুর মধ্যে যে কেমিক্যাল বন্ডিং হয় সেটা, ইভেন আমরা যে বেঁচে আছি না, আমরা বেঁচে থাকার জন্য কি আমরা হাত পা নাড়াই, কোনো জিনিস চাগিয়ে তুলি, যা ইচ্ছা খুশি করতে পারি, দৌড়াতে পারি, কোনো ঢিল ছুটতে পারি, এইরকম যে ঘটনাগুলো সজীব জীবকোষে এই যে ঘটনাগুলো ঘটছে না, এইগুলো কি ব্যাখ্যাকারী বলের মতো যেসব বল নিয়ে আমরা ভাবতে পারি, মানে আমাদের আশপাশে যেসব বল আছে সবগুলোর মূলেই কি রয়েছে, তড়িৎচুম্বকীয় বল। আর প্রাকৃতিক মৌলিক বলগুলোর মধ্যে তড়িৎচুম্বকীয় হচ্ছে একটা বল। দেখো এই ফিজিক্সে আমরা 4 ধরনের, মানে আমাদের নেচারে 4 ধরনের মৌলিক বল আছে। কি কি? একটা হচ্ছে মহাকর্ষীয় বল, মানে একটা একটা ভরকে আকর্ষণ করে, সেটা একটা মৌলিক বল, মহাকর্ষ বল। ঠিক সেমনি একটা আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এটাও একটা মৌলিক বলের অংশ। আর একটা হতে পারে নিউক্লিয়াসকে যে বল আটকে রেখেছে, নিউক্লিয় বল। আর একটা তোমরা ওটা কেমিস্ট্রিতে বেশি পড়বে, সেটাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স, দুর্বল পরমাণু বল। ওগুলো তোমরা কেমিস্ট্রির শেষটা পড়ে নেবে। ওকে, এবার দেখো বলবিজ্ঞানে নিউটনের গতীয় সমীকরণগুলো এবং মহাকর্ষ সূত্র যে ভূমিকা পালন করে সনাতন তড়িৎচুম্বকত্বে, ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজমে ম্যাক্সওয়েলের দেওয়া 4টি সমীকরণ একই ভূমিকা পালন করে। তিনি আরও যুক্তি দেন যে আলোর প্রকৃতি তড়িৎচুম্বকীয় এবং এর বেগ কেবলমাত্র তড়িৎচুম্বকীয় পরিমাপের দ্বারা পরিমাপ পাওয়া যায়। তিনি দাবি করেন যে আলোকীয় বিজ্ঞান তড়িৎ এবং তড়িৎ চুম্বকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তো এই ব্যাপার স্যাপারগুলো একটু বুঝে নাও। আমরা ক্লাস 11-এ যে মেকানিক্স পড়েছিলাম, সেই মেকানিক্সে যেমন আমরা নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র এইগুলো দিয়ে পুরোপুরি ডিল করেছিলাম, আমরা যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারটা পড়বো সেখানে আমরা টেকনিক্যালি এই ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে, সেই 4টে ইকুয়েশন দিয়ে পুরোপুরি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো। আর উনি এটাও দাবি করেছিলেন, ম্যাক্সওয়েল স্যার, যে এই যে আমরা আলো দেখি না, আমাদের চারপাশে আলো, লাইট, সেই আলো অ্যাকচুয়ালি নাকি, মানে অ্যাকচুয়ালি এটা পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেছে, উনি তখনই বলে দিয়েছেন যে আলো প্রকৃতি তড়িৎচুম্বকীয় এবং এর বেগ কেবলমাত্র তড়িৎ আর চুম্বকের পরিমাপ করেই পাওয়া যেতে পারবে। মানে অ্যাকচুয়ালি লাইট এমন একটা জিনিস, লাইট হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তার যে ভেলোসিটি মানে আলোর বেগ, সেটা ক্যালকুলেশন করা যাবে তড়িৎ আর চুম্বকীয় পরিমাপের দ্বারাই। এগুলো পরবর্তীকালে আরো ডিটেলসে তোমরা শিখবে। নেক্সট কি বলছে দেখো, তড়িৎ এবং চুম্বকত্বের বিজ্ঞান হলো আধুনিক প্রয়োগের সভ্যতার মূল ভিত্তি। এতে তো কোনো ডাউট নেই। আমাদের আশপাশে যা ঘটছে তুমি বলো কোথায় তড়িৎ আর চুম্বকের ব্যবহার নেই? তুমি যে মোবাইলে ক্লাস করছো সেটা থেকে শুরু করে তোমার বাড়ির A to Z জিনিস, মানে আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত আছে যেসব জিনিস, সেগুলো কি, সেই সব ইনস্ট্রুমেন্টগুলো তড়িৎ এবং চুম্বকত্ব বিজ্ঞানের প্রযুক্তির ফলাফল। এক্সাম্পল তড়িৎ শক্তি, যোগ ব্যবস্থা মানে ফোন, রেডিও, টেলিভিশন, প্রত্যেক জীবনে ব্যবহৃত বিচিত্র যন্ত্রপাতি বিজ্ঞানের নীতির ওপর ভিত্তি করেই, এই নীতির ওপর ভিত্তি করেই বানানো হয়েছে। কি নীতি? ইলেকট্রোম্যাগনেটিজম। এই যে আমি এখানে মার্ক করছি, ওপরে দেখো তড়িৎ চুম্বকিত, ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। ক্লিয়ার? যদিও গতিশীল আহিত কণা তড়িৎ এবং চৌম্বকিত্ব উভয় প্রকার বল প্রয়োগ করে, তবে যে নির্দেশতন্ত্রে সব আধানগুলো স্থির রয়েছে সেক্ষেত্রে প্রযুক্ত বল সহ কেবলমাত্র তড়িৎ বল হবে। এটা একটা ভালো পয়েন্ট, বুঝে নাও। বলছে যদিও গতিশীল আহিত কণা তড়িৎ এবং চুম্বকীয় উভয় প্রভাবেরই ব্যাপারটা ও মানে বলটা প্রয়োগ করে, তবে যে নির্দেশতন্ত্রে সব আধানগুলো স্থির রয়েছে সেখানে শুধুমাত্র তড়িৎ বলই হবে। এটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম। যদি আধান স্থির অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র সে এইখানে যেটা বললাম তড়িৎ বল দেবে, আর যদি আধান গতিশীল হয়, এই যে যদি আধান গতিশীল হয় তাহলে সে তড়িৎ বলের সাথে সাথে চৌম্বক প্রভাবও দেবে। আর যে নির্দেশতন্ত্রে, মানে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা পুরো সিনটা দেখছি, সেখানে আধান স্থির আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কেবলমাত্র তড়িৎ বল, স্থির তড়িৎ বল পাবো। তো আমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টার, আমাদের এখানে সেটাই হবে, শুধুমাত্র স্থির তড়িৎ বল নিয়ে পড়াশোনা হবে। আচ্ছা, তোমরা জানো যে মহাকর্ষ বল একটি দূরপাল্লার বল।
পরস্পর ক্রিয়াশীল কণাগুলির ভেতর দূরত্ব খুব বেশি হলে এর প্রভাব অনুভব করা যায় কারণ বল পরস্পর ক্রিয়াশীল বস্তুগুলির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হিসাবে হ্রাস পায়। এই অধ্যায়ে আমরা শিখব যে তড়িৎ বল হলো ব্যাপক এবং বাস্তবিক পক্ষে মহাকর্ষ বলের তুলনায় অনেক গুণ বেশি, 10 ঘাতের মানে 10 প্রায় 10 to the power 39 লেভেলের বেশি, মানে অনেক বেশি আর শক্তিশালী। এগুলো মোটামুটি অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট আমি এখানে বলে দিলাম। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, একটি বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য আমরা একটা সিম্পল যন্ত্র ইউজ করি যেটাকে আমরা বলি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। ইংলিশে বলা এটাকে গোল্ড লিফ প্লেট, মানে কি সোনার একটা পাত থাকবে সেরকম একটা যন্ত্র। তাহলে এটা কি বুঝলে, একটি বস্তুতে আধান আছে কিনা, তার অস্তিত্ব আছে কিনা সেটা বোঝার জন্য তোমরা একটা যন্ত্র ইউজ করবে, সেই যন্ত্রের নাম হচ্ছে তড়িৎবীক্ষণ যন্ত্র। তো সেই যন্ত্রটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে তাকাও। এই যে সেই ছবিটা যন্ত্রের, দেখো এরকম একটা ভ্যাকিউম এয়ারটাইট, এরকম একটা এয়ারটাইট মানে একটা ভ্যাকিউম, মানে যার মধ্যে একটা কাঁচের বাক্স, কাঁচের জানালা দিয়ে তৈরি একটা কাঁচের বাক্স রাখা আছে, তার মধ্যে না এইরকম টাইপের একটা যন্ত্র লাগানো আছে। যন্ত্র মানে ঠিক কি, এরকম একটা ধাতব টুপি লাগানো আছে আর এরকম একটা ধাতব দণ্ড লাগানো আছে, বিশেষত অ্যালুমিনিয়ামের দণ্ডটাই মনে হয় বেশি লাগানো হয়। আর এর এই গোড়ার দিকে দেখো ভালো করে যদি লক্ষ্য করো, দুটো পাত লাগানো আছে, সেই দুটো পাত হচ্ছে সোনার তৈরি পাতলা পাতলা পাত লাগানো আছে। এই যন্ত্রটাকেই বলা হয় কি, ওই স্বর্ণবৃক্ষ তড়িৎ যন্ত্র, যেটাকে আমরা বলি গোল্ড লিফ ইনস্ট্রুমেন্ট। এটা কিভাবে কাজ করে, ধরে নাও এরকম একটা কাঁচ দণ্ড নেওয়া হলো, সেই কাঁচ দণ্ডটা সাপোজ করছি পজিটিভ চার্জে আহিত, সেই কাঁচ দণ্ডটাকে এখান থেকে নিয়ে এই যে টুপিটা, এই টুপিটার কাছে কাঁচ দণ্ডটাকে এনে টাচ করিয়ে দিলাম। তাহলে যখন টাচ করিয়ে দেবো, এই কাঁচ দণ্ড থেকে পজিটিভ চার্জগুলো এর মধ্যে ফ্লো হবে, মানে এর মধ্যে চার্জ একে চার্জ করবে, তাহলে চার্জ এই পুরো জিনিসটার মধ্যে ছড়িয়ে পড়বে। তখন কি হবে, এই যে প্লেটে প্লাস প্লাস প্লাস, এই সাইডে ভালো করে এঁকে দেখিয়েছি, ভালো করে দেখাও, এই যে প্লেটেও তাহলে প্লাস প্লাস ছড়িয়ে পড়বে। আর তোমরা অলরেডি শিখে নিয়েছো যে সমজাতীয় আধান পরস্পরকে কি করে, পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যায়। তখন তুমি কি দেখবে, এই যে পাতের এই যে প্লেট দুটো এরকম ছিল, সেই প্লেট দুটো এরকম অ্যাঙ্গেল করে, মানে এই যে প্লেট দুটো কি করবে, এরকম অ্যাঙ্গেল করে দূরে সরে যাবে। মানে আমি এখানে এঁকে দিচ্ছি, মানে সাপোজ ধরো এই টুপিটা এখান থেকেই এরকম দুটো এখানে এরকম একটা থিটা অ্যাঙ্গেল করে পাত দুটো সরে যাবে, বিকর্ষণ করবে, কারণ সমজাতীয় চার্জ চলে এসছে। কি আমার কথা কি বুঝতে পারছো? ওকে, চার্জ চলে আসবে সেই জন্য হয়ে যাবে। এইভাবে মানে পুরো জিনিসটা আর কি ইউজ করা হয়। স্বর্ণবৃক্ষ তড়িৎ যন্ত্র তুমি কি করে দেখবে, ধরে নাও কোনো একটা বস্তুকে নিয়ে এলে সেই বস্তুটার মধ্যে আধান আছে কিনা চেক করার জন্য সেই বস্তুটাই ধাতব টুপির সাথে টাচ করিয়ে দিলে, টাচ করানোর পর তুমি যদি দেখো যে এই যে প্রান্ত আছে, এই প্রান্তের যে সোনার পাত মানে গোল্ড লিফগুলো আছে, সেইগুলো যদি একে অপরকে বিস্ফোরণ করে, মানে সমজাতীয় আধান হয়ে যদি একে অপরকে বিস্ফোরণ করে দূরে সরে যায়, তাহলে তুমি কি ডিসিশন নেবে যে এই যে বস্তুটা আনলে সেই বস্তুটা আহিত, চার্জড। আর যদি এই বস্তুটা আদৌ চার্জ না হয়, এর মধ্যে কোনো রকম আধান না থাকে, তাহলে এরকম কোনো আধান যাবেও না আর এরা একে অপরকে বিকর্ষণ করবেও না। তাহলে এর থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে, যে বস্তুটা আনা হয়েছে সেই বস্তুটাতে কোনো চার্জ নেই। তাহলে এই যে ফার্স্ট পয়েন্টটা আমাদের এখানে বলেছে না, যে একটি বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য একটা সরল যন্ত্র, যেটাকে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বলি, সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, বুঝেছো? এবার দেখো এখানে আমি যে জিনিসটা এক্সপ্লেন করলাম সেটাই এখানে মানে গল্পের আকারে থিওরিটা দেওয়া আছে। তো সেই থিওরিটা আমি আর তোমাদের বলবো না, তোমরা পারলে একটু পড়ে নেবে, কারণ এটা কোনো ইম্পর্টেন্সই নেই মানে পরীক্ষার জন্য বা কনসেপ্টের জন্য। কনসেপ্টটা তো আমি ক্লিয়ার বলে দিলাম, যে এই টুপি বা ধাতব টুপিতে যখন কোনো একটা বস্তু এসে টাচ করবে, সেই বস্তুটা আহিত হলে এই পুরো বস্তুটা যেহেতু পরিবাহী, তাহলে পুরো বস্তুটাতেই চার্জ ছড়িয়ে পড়বে, আর এই গোল্ড প্লেটগুলো সমজাতীয় চার্জ হয়ে গিয়ে একে অপর থেকে দূরে সরে যাবে। তাহলে এরকম ঘটনাকে আমরা বলি এই প্রাতের বিস্ফোরণ। এরকম যদি ঘটনাটা ঘটে তাহলে আমরা বলে দেবো অবভিয়াসলি যে বস্তুটা এনেছি সেই বস্তুটা আহিত। আর যদি এরকম ঘটনা না ঘটে তাহলে কি সিদ্ধান্তে আসবো, বস্তু দুটো যে বস্তুটা টাচ করেছি সে আহিত নয়, নিউট্রাল। বলছে তোমরা বাড়িতে এরকম যন্ত্র বাড়াতে পারো। এরকম একটা বোতল নেবে আর এখানে এরকম ছোলা ফোলা কর্ক ফক দিয়ে ঢুকিয়ে রাখবে যাতে করে না বায়ু প্রবেশ করতে পারে, আর দুটো কাগজের টুকরো নিয়ে নেবে পাতলা পাতলা, আর হয়ে গেল। তারপর তুমি করতে পারো। ক্লিয়ার?
বাদ বাকি এখানে যা যা বলা আছে থিওরি, এটা লেস ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্স নেই, তো তোমাদের কোনো কাজেই লাগবে না, সেই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। তবু এখান থেকে আমি একটু বলে দিই, মানে প্রথম কেসটা তো আমি বলেই দিলাম, মানে ব্যাপারটা আমি এখান থেকে পুরোপুরি এক্সপ্লেন একবার করে দিই। তাও দেখো, বলছে তোমরা জানো যে প্রত্যেক বস্তু অণু বা পরমাণু দিয়ে গঠিত। যদিও সাধারণভাবে বস্তুগুলো তড়িৎ নিরপেক্ষ হয়, মানে শুরুতে যদি কোনো আধান না থাকে, এদের আধান থাকে, কিন্তু এদের আধান সম্পূর্ণভাবে প্রশমিত থাকে। প্রশমিত থাকে মানে ব্যাপারটা বুঝে নাও, ধরে নাও আমি এরকম একটা কোনো একটা রডের টুকরো নিলাম। এই রডের টুকরোকে যদি ভাঙতে 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 ইনফাইনাইট টাইম, মানে লক্ষ কোটি বার ভেঙে নিই, তাহলে আমি ছোট ছোট কি পাবো? পরমাণু পাবো। এরকম ছোট ছোট পরমাণু পাবো। আর প্রত্যেকটা পরমাণু আমি যদি বড় করে আঁকি, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, আর তার চারিদিকে আমরা কি পাই? এরকম কি কক্ষপথে ইলেকট্রন পাই। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। নিউট্রনের কোনো চার্জ হয় না, কিন্তু প্রোটনকে আমরা পজিটিভ চার্জ মনে মনে ভাবি। আর এই বাইরের কক্ষপথে কি থাকে? বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে। ইলেকট্রনকে আমরা নেগেটিভ চার্জ ভাবি মনে মনে, রাইট? এবার তোমরা এটা নিশ্চয়ই ছোটবেলা পড়েছো যে কোনো একটা পরমাণুতে যে কটা প্রোটন থাকে ঠিক সে কটা ইলেকট্রন থাকে, মানে ইনিশিয়াল স্টেটে। তাহলে অবশ্যই প্লাস মাইনাসের প্রভাবে এদের নেট চার্জ কত? মানে লব্ধি চার্জ কত? নেট চার্জ 0। সেই জন্য প্রত্যেকটা বস্তুতেই কিন্তু আধান থাকে, কিন্তু এমনি সাধারণ অবস্থায় সেই আধানটা কিরম ভাবে থাকে? এই যে এখানে লেখা হয়েছে দেখো, যে তোমরা জানো যে প্রত্যেকটি বস্তু, সরি এটা অনেকটাই মোটা হয়ে যাচ্ছে, আমি ছোট করে দিই। তোমরা জানো যে প্রত্যেকটা বস্তুতে অণু বা পরমাণু নিয়ে গঠিত হয়। আর যদিও সাধারণভাবে বস্তুগুলো তড়িৎ নিরপেক্ষ হয়, এদের আধান থাকে, কিন্তু এদের আধান সম্পূর্ণভাবে প্রশমিত থাকে। মানে এইখানে যে এক্সাম্পলটা আমি তোমাদের দিলাম সেটাই, আধান থাকে কিন্তু আধান একে অপরের প্রভাবকে প্রশমিত করে রাখে। যে বলগুলো পরমাণুকে সংবদ্ধ রাখে, কঠিনের ভেতর পরমাণুকে ধরে রেখেছে, তার আঠার আসঞ্জন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, প্রত্যেকটি হ্যান। ওকে, তো এইটাই মোটামুটি, আর ততটা কিছু ইম্পর্টেন্ট এখানে নেই। যেমন এখানে বলছে একটি আধান নিরপেক্ষ বস্তুকে আহিত করার জন্য, এবার ধরে নাও তোমার তোমার হাতে একটা পেন্সিল আছে, সেই পেন্সিলে এই কেস হয়ে আছে, সেই পেন্সিলের অণু পরমাণুতে যতটা প্রোটন ততটা ইলেকট্রন আছে, তাহলে ও এখন ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে আহিত নেই। তো ওই রকম একটা আধানকে তুমি যদি নিরপেক্ষ বস্তুকে আহিত করতে চাও, আমাদের এক ধরনের আধানকে ওই বস্তুতে যোগ করতে হবে, বা বস্তুটি থেকে আধান সরানোর প্রয়োজন। তাহলে তুমি আর একটা কোনো বস্তু এনে ওর সাথে ওই পেন্সিলটার সাথে ঘর্ষণ করলে আইদার পেন্সিল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, আর নইলে যে বস্তুটা এনেছো সেই বস্তু থেকে ইলেকট্রন পেন্সিলে ঢুকে যাবে। তখন কি হবে? কিছুটা আধানের হয় ঘাটতি হবে, নইলে কি আধানের অধিক্য হবে। তখনই কি করতে পারবে? তুমি এইভাবে সেই বস্তুটাকে চার্জ করে দিতে পারবে, মানে আহিত করে দিতে পারবে, সেটা এখানে বলে দিয়েছে। ওকে, তো এইগুলোই মোটামুটি আছে, তেমন কিছু আর এক্সট্রা এখানে নেই। এখানে আমি আরো দু একটা জিনিস মার্ক করে দিচ্ছি। এক বস্তু থেকে অন্য বস্তুতে এই যে হালকাভাবে আবদ্ধ কিছু সংখ্যক ইলেকট্রন এক বস্তু থেকে ঘষার ফলে আরেক বস্তুতে স্থানান্তরিত হয়, সেটা বললাম। এতএব একটি বস্তু ইলেকট্রন বর্জন করে, এই যে এতএব একটি বস্তু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধানের যে ছাড়বে সে তো ধনাত্মকই হবে, সে আমি অলরেডি শুরুতে বললাম লেকচারে। অনুরূপভাবে একটি বস্তু যে ইলেকট্রন লাভ করবে সে ঋণাত্মক আধানে আইতে হবে, কারণ তার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল। যেমন একটি কাঁচের দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে দণ্ডটি থেকে কিছু ইলেকট্রন সিল্কের কাপড়ে স্থানান্তরিত হয়ে যায়, সেই জন্য দণ্ডটার মধ্যে ইলেকট্রন কমে যায়, সেই জন্য দণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয় এবং সিল্কটি ঋণাত্মক আধান লাভ করে, ডেফিনেটলি। আর ঘর্ষণ প্রক্রিয়ায় কোনো নতুন আধান সৃষ্টি হয় না, ডেফিনেটলি। দেখো, কাঁচদণ্ডের সাথে তুমি যখন কি ঘষছো? সিল্ক, যতটা কাঁচদণ্ড ছাড়ছে ততটাই কিন্তু সিল্ক নিচ্ছে, এক্সট্রা কোনো আধান তুমি বানাতে পারো না। সেটাই বলছে যে ঘর্ষণ প্রক্রিয়ায় কোনো নতুন আধান সৃষ্টি হয় না, আবার ওই স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা বস্তুতে উপস্থিত মোট ইলেকট্রনের সংখ্যায় খুবই কম হয়, মানে অত্যাধিক বেশি অনেক ইলেকট্রন যেতে পারে না, খুব অল্প ইলেকট্রন যায়। বস্তুতে দৃঢ়ভাবে আবদ্ধ নয় এরূপ ইলেকট্রনগুলোই কেবলমাত্র ঘর্ষণের জন্য ওই স্থানান্তর হয়ে যেতে পারে, কিন্তু ভেতরের ইলেকট্রনগুলো পারে না। কাজেই একটি বস্তু যখন অন্য একটি বস্তু দিয়ে ঘর্ষণ করা হয় তখন বস্তুটি আধান লাভ করে, এবং ঘর্ষণের দ্বারাই বস্তুর আহিতকরণ দেখানোর জন্য আমাদের পদার্থের কিছু নির্দিষ্ট যুগল বাছাই করে নিতে হয়। যেমন প্লাস্টিকের সাথে বিড়ালের লোম, কাঁচের সাথে পশম, এরকম বাছাই করে নিতে হয়। ওকে, তাহলে আশা করি আমাদের এই যে কি বলবো 1.2 যে প্যারাটা সেটা ক্লিয়ারলি বোঝা গেল। এবার আমি নেক্সট পরের দিন 1.3 আনবো। 11-এরও ক্লাস এইভাবে চলবে, 12-এর ক্লাসও এইভাবে চলবে।
তোমরা কতটা ক্লাসটা বুঝতে পারলে অবশ্যই একটা কমেন্ট করো যে স্যার বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, সেটাও কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে চলো আজকের জন্য এতটুকুনি।